আমন্ত্রণ চট্টগ্রাম 24 বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে দেয় চট্টগ্রামে হত্যা করা হয় এক যুবককে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ান ডান লিখে আরও কয়েকজনকে হত্যারও হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। এসব অভিযুক্ত ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। তবে নেতারা বলছেন কিশোর গ্যাং আর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। এলাকাবাসী বলছেন ইয়াবাসহ সব ধরনের মাদক ও ছিনতাইয়ের কারণে অশান্ত পুরো এলাকা। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে রিকশায় করে যাওয়ার পথে সেলিমউদ্দিন সাকিবকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম নগরীর কামালবাজার এলাকার লায়লা সেন্টারের সামনে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় সাকিবের। মাত্র এক সপ্তাহ আগে বাবা হয়েছিলেন সাকিব, কিন্তু কিছু চেনার আগেই অবুঝ শিশুটি হারিয়েছে পিতাকে। নবজাতক সন্তানকে কোলে নিয়ে সাকিবের স্ত্রী তৃষা তাই বাকরুদ্ধ। সিএনবি এলাকায় পুরো পরিবার নিয়ে থাকতেন সাকিব। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। মাকে বলতেছে ভাত গরম করতে, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। এ বলে গেছে আর আসে নাই, আর আসে নাই। আজকে আমার বাচ্চাকে কে এতিম করে দিল। এই বাপ খুদা বাবা এটার জন্য বিচার চায়, এটার জন্য বিচার চায়। আর পরে ধুম ধুম দেখেছে মারা শুরু করছে। আর মারিব যা এল না, আর পরে ছুটতে পর্যন্ত না দেয়। আর পরে ডাকে লইছে তো দেরি নাই, আর পরে দুম দুম ছুরি মারতে দেরি নাই। ছেলেপেলারা নাকি মোবাইল নিয়েছিল, তো তখন তাদের এখানে আমাদের এলাকাবাসীর আর কয়েকজন আমার ভাই বেড়া এরা একটা মীমাংসা করেছিল। মীমাংসা করে দেওয়ার পরে মানে ওটা উপর আমার ছেলের উপর খুব রয়ে গেছে তাদের। এই ঘটনায় মূল অভিযুক্ত ইমন এবং রায়হান দুই সহোদর। তারা মোহরা এলাকায় ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। রায়হান স্বেচ্ছাসেবক দলের মোহরা ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত দিচ্ছেন হুমকি। সাকিবকে হত্যার পর ওয়ান ডান দিয়ে স্টোরিও দেন ইমন। টার্গেট আরও বেশ কয়েকজন বলেও দেন হুমকি। মূলত মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদ করে তা উদ্ধার করে দেয়ায় কাল হয় সাকিবের জন্য। 10 সেকেন্ডের মধ্যে কলার ধরে টান দিলেন, মাটিতে ফেলে দিছে। ওনাকে ছুরি মারতে চাইছিল, আমি যখন হয়ে করছি আমাকে একজন ছুরি নিয়ে লড়াই ছুটছে। আমি দূরে চলে গেছি, বাড়ির বড় ভাইদেরকে কল দিছি। 5-6 জন ছিল, কিন্তু পিছনে আরও ছেলে ছিল, ওগুলো ওদের সঙ্গে নাকি তাদের সঙ্গে জানি না, কিন্তু সাইডে সাইডে 2-4 জন আর 5-10 জন ছিল। ওরা ধরতে পারতেছে না, কিন্তু অনলাইনে তো আছে। আর ফেসবুকে অনেক কিছু দেখাচ্ছে, মানে ট্যাগ দিচ্ছে, মানে আরো 5 জনকে মারবে। ইমন এবং রায়হানের গ্রামের বাড়ি হাটহাজারী। সিএনবি এলাকায় ভাড়া বাসায় থাকে তারা। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে চাঁদগাঁও থানায়। মূলত পেশা চিন্তাকারী মনে হয় ওই কোনো নেতা আছে না, যার ছেলে দরকার 20-30 জন, এদের বলে মিটিংয়ে নিয়ে আসার জন্য। ওইরকম মিটিংয়ে 10-15 জন সব নেতা ইউজ করে আর কি। ওয়ার্ড পর্যায়ে জয়েন্ট সেক্রেটারি বলতেছে, এখন ওরা যদি চিন্তাই করে দলের এই ইয়ার কি হবে, দলের বদনাম হয়ে যাচ্ছে। তারা যখন আসে, যে বড় ভাই আসে তাদের রেফারেন্সে কাজ করে থাকে, এদের কোনো গিরে নাই। ওরা আসলে এক প্রকার কিশোর গ্যাংয়ের অন্তর্গত। আমাদের এখানে স্টেশনের ওখানে 8 নম্বর বলে, ওদের সাথে সব মাদক চিন্তা এগুলোর সাথে সাবরকমে জড়িত। ইমন রায়হান এলাকায় দীর্ঘদিন ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী জানান মাদক ব্যবসার কারণে অশান্ত পুরো এলাকা। যার সবশেষ বলি ডিগ্রি পাশ করে ফ্যাক্টরিতে কাজ নেয়া 24 বছরের সাকিব। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। আজও গ্যাস সংকট চট্টগ্রাম জুড়ে। তবে শুক্রবার বন্ধের দিন হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকায় তুলনামূলক কম ভিড় দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। বন্ধ ছিল অধিকাংশ সিএনজি রিফিলিং স্টেশন। যেগুলো খোলা ছিল সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেন যানবাহন চালকরা। সবচেয়ে বেশি কষ্টের কথা জানান সিএনজি অটোরিকশা চালকরা। আর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে এখনও বন্ধ রয়েছে সার কারখানার উৎপাদন। চট্টগ্রামের শিপইয়ার্ডে 10 শ্রমিকের প্রাণহানির সপ্তাহ পেরোলেও তদন্ত শেষ করতে পারেনি সরকারি দুটি কমিটি। উদ্ঘাটন হয়নি ব্যালাস্ট ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হওয়ার রহস্য। যদিও বিষয়টি খতিয়ে দেখতে আরও একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। খোঁজা হচ্ছে আরও কী ধরনের গ্যাস আছে জাহাজের বাকি ট্যাঙ্কগুলোতে। জাহাজের ভারসাম্য রক্ষা ও ড্রাফট নিয়ন্ত্রণের জন্য সমুদ্রের পানি রাখা হয় বালাস্ট ট্যাঙ্কে, কিন্তু সেই ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গেল 14 আগস্ট চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে মৃত্যু হয় 10 শ্রমিকের।
ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিভাবে এই গ্যাস উৎপন্ন হলো সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি তদন্ত কমিটি। তাই নির্ধারিত 5 কর্মদিবসে কাজ শেষ হয়নি দুটি কমিটির কোনোটিরই। তবে মাঠ পর্যায়ে কাজ শেষ হওয়ায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিটির এই সদস্য। সবারই মোটামুটি মাঠ পর্যায়ে যে তথ্য কালেকশন সেগুলো শেষ পর্যায়ে। এখন আমরা তদন্ত রিপোর্ট, এটা প্রক্রিয়াধীন, আমরা রিপোর্ট তৈরি করছি তদন্ত কমিটিগুলো। তো তদন্ত কমিটিগুলো রিপোর্ট পাওয়ার পরে আসলে বোঝা যাবে যে আসলে কী কারণে এটা হয়েছিল বা এটার সুপারিশটা কী, এর উত্তরণ উপায় কী। তো আপাতত যেটা হচ্ছে যে আমাদের এখানে তদন্ত টিম ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ করেছে, আমরা এখন তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। এখনও নিরাপদ নয় জাহাজটি, কেননা বালাস্ট ট্যাঙ্কে মাত্রা অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। বাকি দুটি ট্যাঙ্কেও বিষাক্ত এই গ্যাস থাকার কথা বলছে অধিদপ্তর। তাই আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে জাহাজটিতে। যে বালাস্ট ট্যাঙ্কের হোলগুলো আছে সেই সবগুলো বালাস্ট ট্যাঙ্ক থেকে কিন্তু আমরা স্যাম্পল নিয়েছি। স্যাম্পলের ধরেন বালাস্ট ট্যাঙ্কের আপার অংশে এয়ারের এবং যে ওয়াটারটা আছে ওয়াটারের আপার অংশে এবং ওয়াটারের লোয়ার অংশে আমরা স্যাম্পলগুলো নিয়েছি। 3টা ট্যাঙ্কের মধ্যে প্রাইমারি বা এস্টুএসের আমরা এটা দেখছি। এখন আমরা অনেকগুলো স্যাম্পল, যেহেতু সবগুলো তো আর প্লেসে করা যায় না, আমরা স্যাম্পলগুলো সব কালেকশন করছি এবং আমাদের বুয়েটের ল্যাবে এবং পরিবেশের ল্যাবে টেস্ট করা হচ্ছে। এই জন্য এটা ডিজলভ অবস্থা আছে। কেউ যদি ওখানে গিয়ে কাজ না করে, বা কেউ ইন্টারাপ্ট না করে, তাহলে কোনো রিস্ক নেই। যদি ওখানে গিয়ে ইন্টারাপ্ট করে কাজ করতে চাই, এই জন্য তাহলে রিস্ক আবার চলে আসবে। এই জন্য আমরা এখন সবগুলো কার্যক্রম ওই জাহাজটাতে কাটিং থেকে শুরু করে অল অ্যাক্টিভিটি আমরা বন্ধ করে দিয়েছি। জাহাজটিতে আর কী ধরনের বিষাক্ত গ্যাস আছে তা পরীক্ষা নিরীক্ষা করছে 8 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। ইতিমধ্যে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে ল্যাবে, যার প্রতিবেদন আসতে সময় লাগবে আরও কয়েকদিন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে গভীর রাতে বিভিন্ন দোকানে তালা ভেঙে মালামাল চুরি করছে একটি চোর চক্র। বুধবার দিবাগত রাতে আগ্রাবাদ এক্সেস রোডের হাজিপাড়া হাজি ব্যাটারি হাউসের দোকানে তালা ভেঙে চুরির চেষ্টা করে একটি চোর চক্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিষয়টি টের পেয়ে দারোয়ান আসলে তাকেও মারধর করে চোর চক্রের সদস্যরা। পরে দোকানে ঢুকে 15,60,000 টাকার বিভিন্ন ধরনের ব্যাটারি নিয়ে ট্রাকে করে পালিয়ে যায়। পরে বন্দর থানার চৌরাস্তা এলাকায় আরও একটি দোকানে ঢুকে মালামাল চুরি করে চোর চক্রের সদস্যরা। সাগর উত্তাল হলে বন্ধ হয়ে যায় নৌ চলাচল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এভাবে কখনো কখনো 10 থেকে 15 দিনও বিচ্ছিন্ন থাকে দ্বীপটি। এতে সবচেয়ে সংকট বাড়ে খাদ্যসহ নিত্যপণ্যের। অথচ দ্বীপে নেই কোনো মজুত ব্যবস্থা। পরিস্থিতি মোকাবেলায় সি ট্রাক বা সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেই। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশিদুল ছোটন। বৃষ্টি আর উত্তাল সাগর দুটো একসঙ্গে হলে সেন্ট মার্টিন রোডে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। তখন ঝুঁকি নিয়ে ছোট নৌযানে চলাচল না করাই নিরাপদ। শুধু যাতায়াত বন্ধ হয় না, টানা কয়েকদিন নৌযান চলাচল বন্ধ হলে খাবার এবং জরুরি সেবার সংকট হয়ে যায় দ্বীপেই। চারদিকে পানি, অথচ এই পানি যখন উত্তাল হয়ে ওঠে তখন সেন্ট মার্টিন হয়ে পড়ে অনেকটাই বিচ্ছিন্ন। ভারী বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ায় টেকনাফ সেন্ট মার্টিন নৌপথ বন্ধ হলে দ্বীপে আটকে পড়েন বাসিন্দারা। প্রায় 10,000 মানুষের এই দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। আনুমানিক 125 বছর আগে এখানে মানুষের বসতি শুরু হলেও এখনও জরুরি সময়ে যোগাযোগের বিকল্প ব্যবস্থা সীমিত। দ্বীপে নেই কোনো খাদ্য গুদাম, ফলে নৌযান চলাচল বন্ধ থাকলে নতুন করে খাদ্য আনা যায় না। টানা কয়েকদিন বন্ধ হলে তৈরি হয় সংকট। গুরুতর অসুস্থ রোগী কিংবা দুর্ঘটনায় আহত কাউকে দ্রুত মূল ভূখণ্ডে নেওয়ার প্রয়োজন হলে উত্তাল সাগর হয়ে দাঁড়ায় বড় বাধা। তখন 1 সপ্তাহ 15 দিন বসে থাকে, যাওয়া যায় না, আসা যায় না, খাওয়ার প্রবলেমে পড়ে যায়। বর্ষাকালে যদি আমাদের এখানে 2 দিন ট্রলার না চলে, তাহলে আপনার তাইতরকায় থেকে সব দিক দিয়ে আপনার রাত হয়ে যায়। প্রায় 22 দিনের মতো এই জায়গায় কোনো ধরনের খাবার আসতে পারে না। 2-3 দিন আগে মাল ঢুকে ফেলি, কিছু মাল অল্প, এগুলি 2-3 দিন পরে শেষ হলে তারপরে আর মাল পাই না আমরা এখানে। জনপ্রতিনিধিরা বলছেন, দীর্ঘদিন নৌযান বন্ধ থাকলে খাদ্য ও জরুরি সেবার সংকট তৈরি হয়। তাই এখানে খাদ্য গুদাম, সি অ্যাম্বুলেন্স ও সি ট্রাকের প্রয়োজন। সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য যদি একটা সি অ্যাম্বুলেন্স হয়, এটা রুগী টুগী নিয়ে যাওয়ার জন্য এটা একটু ভালো হবে। আর যদি একটা সিটে রাখা হয় আমাদের যাতায়াতের জন্য, আমাদের দ্বীপবাসী একটু সুযোগ সুবিধা পাবে। এখানে যদি একটা খাদ্য গুদাম পুনরায় যদি রূপান্তর করা হয়,
এবার তৈরি করা হয়, তাইলে এখানে যদি কিছু মালামাল মজুদ থাকে তাহলে দ্বীপের মানুষের জন্য ভালো হবে। দ্বীপের মানুষের কথা বিবেচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব সবকিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব। দ্বীপে সংকট তৈরি হলে বিকল্প উপায়ে খাবার পাঠানোর ব্যবস্থাও খুব একটা নেই উপজেলা প্রশাসনের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের চলমান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অসহযোগিতার অভিযোগ করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। সকালে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের আয়োজিত মানববন্ধনে তারা বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি কোনো বাধা নেই, কিন্তু তা বাস্তবায়ন রোধে নানা ষড়যন্ত্র করছে দখলদাররা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তাদের। এসব আইনজীবীদের প্রত্যাহারের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। অন্যথায় হুঁশিয়ারি দেন বৃহত্তর আন্দোলনের। সংগঠনটির সাধারণ সম্পাদক আলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান এতে বক্তব্য রাখেন। চট্টগ্রাম শহর সহ কর্ণফুলী নদীর আশেপাশে যে উপজেলাগুলো আছে সেই উপজেলার জনগণকে সম্পৃক্ত করে একটি বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলুন এবং সেই গণ আন্দোলনের মাধ্যমেই কর্ণফুলীকে বাঁচাবার চেষ্টা করুন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, এই তিনজনেই সরাসরি দখলদারদের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্নভাবে হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে। কর্ণফুলীকে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে, না হয় আমরা আগামী 15 দিন পরে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। ছুটির দিনে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক সমাগম। সাজেকের পাশাপাশি স্থানীয় স্পটগুলোতে ভিড় করছে পর্যটকরা। এ নিয়ে আরও জানিয়েছেন নুরুস্তাফা মানিক। ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলো, কিন্তু এখনো খাগড়াছড়ি কিংবা পার্বত্য চট্টগ্রামে বর্ষার একটি আমেজ কিন্তু রয়ে গিয়েছে। এখনো কিন্তু এখানে বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু মেঘের দেখা মিলছে এবং এই মেঘ পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু খাগড়াছড়িতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা। আমরা দেখেছি সাজেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু শত শত পর্যটক খাগড়াছড়িতে এসেছেন এবং তারা সাজেকের সৌন্দর্য উপভোগ শেষে তারা কিন্তু খাগড়াছড়িতে ফিরবেন এবং খাগড়াছড়িতে ফেরার পর তারা কিন্তু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক, আলুটিলা, রিসাং ঝর্ণা, তারপর হচ্ছে মায়াবিনী লেক সহ যে নিউজিল্যান্ড পাড়া, তার বিভিন্ন আশপাশের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ঘুরে বেড়ান। এবং আমরা এখন আছি খাগড়াছড়ি পার্বত্য জেলার যে প্রবেশ মুখ অর্থাৎ যে আলুটিলা, সেই আলুটিলা দিয়ে কিন্তু আলুটিলাতে ভিউ পয়েন্টগুলো রয়েছে। ভিউ পয়েন্ট থেকে কিন্তু এখানকার খাগড়াছড়ি শহরের সৌন্দর্য উপভোগের জন্য কিন্তু বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে এবং সেখান থেকে কিন্তু দারুণ সৌন্দর্য উপভোগ করা যায়। এবং এর পাশাপাশি আমি যদি পার্বত্য জেলা পরিষদ পার্কের কথা বলি, সেখানে কিন্তু অ্যাডভেঞ্চার ইভেন্ট হয়েছে অনেকগুলো, জায়েন্ট সুইং, তারপর হচ্ছে জিপ লাইন, সেগুলো কিন্তু এখন অ্যাডভেঞ্চার প্রিয়দের পর্যটকদের জন্য কিন্তু দারুণ আকর্ষণ এবং স্থানীয় পর্যটকরাও কিন্তু এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তো সবকিছু মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনের যে পর্যটন পরিস্থিতি সেটি অনেকটা রমরমা বলছেন খাত সংশ্লিষ্টরা এবং খাগড়াছড়িতেও কিন্তু আমরা দেখছি যে পর্যটকরা আসছেন। যদি সামনের দিনগুলোতে এরকম অনুকূল পরিবেশ থাকে আরো পর্যটক বাড়বে বলে তারা আশা করছেন। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।